বুঝলি ঘনা, শীতের রাতে মাল পেটে না পড়লে বাড়া একটু ভাল লাগে না। ঠিক বলেছিস, মাল ছাড়া যেন সন্ধ্যাটা নরক লাগে। এখন শুধু একটাই উপায় আছে রে, উত্তরের রক্ত দিঘির মাঠ। ওইখানে শুনেছি জব্বর জব্বর পাখি পড়ে। দুপুর থেকে বিকেলে চড়াতে আসে ওরা। ডাহুক বল, হারিয়ে কুয়ো, আলতি, পানকৌড়ি সব একে একে আসে দল বেঁধে। না 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 না, এ তুই কি বলছিস? শুনেছি ওইখানে ওই দিঘির জলে একটা প্রেতের বাস। ওখানে গেলে কেউ আর ফিরে আসতে পারে না রে, পারে না। ধ্যাৎ, ওসব ঘ্যাবলা গল্প কিচ্ছু হবে না। ভাব, রোজ রাতে ইংলিশ মাল রমিয়ে টানবো। তা অবশ্য ঠিক বলেছিস। চল তাহলে, কাল যাব। পরের দিন রাতে দুই ভাই বেরিয়ে পড়ে রক্তদিঘির বিস্তীর্ণ মাঠের দিকে। শীতল হাওয়ায় দুলতে থাকা লম্বা ঘাসের ভেতর দিয়ে তারা হেঁটে চলেছে। তাদের হাতে জাল, ফাঁদ, গুলতি আর ছোট্ট বাটিতে রাখা খাবার, সবই পাখি ধরার প্রস্তুতি। এই সমস্ত জিনিসের মধ্যে সবচেয়ে মূল্যবান সেই বাঁশিটা, যেটা বাজালে অন্ধকার রাতেও পাখিরা সুরের মায়ায় উড়ে আসবে। দূরে দিঘির কালো জলে চাঁদের আলো পড়তেই তাদের শিকারের রাত যেন সিনেমার দৃশ্যে খুলে যায়। দেখেছিস ঘনা, কত মাল উঠছে। বাঁশিটা দে। এই বলে তারা জাল প্রস্তুত করে বাঁশি বাজাতে থাকে। ঘনা বাঁশি বাজাতেই পাখিরা উড়ে আসে দাপিয়ে, আর পনা জাল দিয়ে ধরতে থাকে। এই রক্তদিঘি আসলে এই কারণেই খুব বিখ্যাত। একদিকে দিঘির জলে চাঁদের আলো চিকচিক করছে, আর অন্যদিকে সেখানে শত শত মাছ লাফালাফি করছে। ওনা ওনা, জাল নিয়ে আয়। এই দেখ কত মাছ কিলবিল করতেছে রে। আয় দুটো ঘ্যাপ দি। এ যেন মেঘ না যাইতে জল। আরে বেশি লোভ ভালো না ঘনা, পাখি শিকারে এসেছি আর কিছু না। তাছাড়া বলা যায় না কি হয়। তোর সালা, এসেছি যখন লুটতে নিয়ে যাব। এই বলে জাল নিয়ে হাতের দুই ফাঁকে গলিয়ে ছুঁড়ে মারে দিঘির শান্ত জলে। জলের গভীরে মাছগুলো ছুটোছুটি করছে। ঘনা চিৎকার করে বলে, আজকে 750 দুইখানা টানবো দুই ভাই মিলে। চল জাল টান, আয় বড় মাছ পড়েছে রে। পনাও তার সাথে হাত লাগায়। আর কিছু সময় টানলে জালটা যেন উঠতে চায় না। অবশেষে জোরে টান দিলে আবার জালটা আস্তে আস্তে উঠতে থাকে। মাটিতে উঠতেই তারা দেখে একটা কাটা মেয়ে মানুষের মাথা গলায় দড়ি দিয়ে পেঁচানো অবস্থায় তাদের জালে উঠে এসেছে। তোকে তোকে শালা আগেই বলেছিলাম, বেশি লোভ ভালো না বাড়া। তুই চোদু আছিস বাড়া। এখন পালা, পালা এখান থেকে, পালা। পনা দৌড়াতে যাবে আর দেখে সেখানে কুয়াশার মধ্যে থাকা একটা নারী চরিত্রের আগুন। তার চোখে যেন আগুন জ্বলছে, চুল বাতাসে উড়ছে। একখান নীল শাড়ি পরা শরীরে কিছু মাংস যেন মাছে টেনে টেনে খুঁচে খুঁচে খেয়ে ফেলেছে। মেয়েটা ক্রমেই হাসছে।
এই বলে তার বিশাল চেহারা দিয়ে তাকে হাতে তুলে নিয়ে ডুব দেয় সেই দিঘির জলে। আর ঘনা দূরে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছিল। সমস্ত মাঠে আর দিঘির জলে যেন রক্তের বন্যা বয়ে যেতে লাগলো। তোরে তোরে বইলেছিলাম, লোভ করিস না বেশি। নমস্কার, গল্প ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভম। আজকে আপনাদের জন্য একটা ছোট্ট গল্প নিয়ে এসেছি। আপনারা গল্পটা শুনে অবশ্যই হাইপ অপশানে ক্লিক করতে ভুলবেন না। আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাবা, বাবা তুমি চিন্তা করো না বাবা। না রে মা, তোর এই রোগাক্রান্ত শরীর আর তোর অভাগা বাপটা কিচ্ছুটি করতে পারছে না মা। না বাবা, না না, অমন করে বইলো না বাবা। মা মারা যাওয়ার পর তুমি তো আমাকে এতদিন আগলে রাখলে বাবা। না রে মা, না, জন্মের পর থেকে এই বাপ তোকে বেশি কিছু দিতে পারিনি রে। অভাবের সংসারে দুই মুঠো ভাত দিতে গিয়েই হিমশিম খাই, হিমশিম খাই। তবে না, হার না, তোকে তোকে বাঁচাবোই আমি, দেখিস। আমি আমি কথা দিলাম রে মা, কথা দিলাম। এই বলে হরিদাস বাইরে চলে যায়। হাঁটতে হাঁটতে গ্রামের বটতলায় গিয়ে বসে আর একা একা মনে মনে ভাবতে থাকে, আয় ভগবান, 500টা টাকা যদি আমাকে দিতে, মেয়েটাকে ওষুধ খাইয়ে বাঁচিয়ে তুলতাম। ডাক্তার বলেছে কালা জ্বর হয়েছে, ভারী ওষুধ লাগবে। একটা উপায় দে রে আমাকে, একটা উপায় দে। তুই যা বলবি তাই করতে রাজি আমি। হঠাৎ তখন এক বৃদ্ধা এসে বলে, কি রে বাচ্চা, একা একা কি এত চিন্তা করিস রে? হরিদাস একটু দুঃখের সাথে বলে, সে কথা তোমারে আর কি বলি বলো খুড়িমা। আরে বল না আমারে, বল দেখি, যদি আমি তোকে কিছু সাহায্য করতে পারি। হরিদাস আর কিছু ভেবে না পেয়ে বলে, গোটা ব্যাপারটা শোনার পর বৃদ্ধা বলে, ও এই ব্যাপার, তা এক কাজ করতে পারিস তো, ওই নায়েব মশাইকে একটু বলে দেখতে পারিস তো। এই কথা শুনে যেন তেলে বেগুনে জ্বলে ওঠে হরিদাস। কি 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 বললে? ওই চামারটাকে? আরে আরে, ওর মন বলে কিছু আছে নাকি? খুড়িমা, খুড়িমা, যাও তো এখান থেকে, যাও, বকো না। এমনিতেই কি করি ভেবে পাই না, আর এসেছে। খুড়িমা
তাও একবার বলে, যা যা বাছা, ওর কাছেই যা, গিয়ে না করলেও খোশামত করবি যে সে যা চাইবে তুই তাই করে দিবি। দেখবি তোকে সাহায্য করবে। চলি রে বাছা, চলি চলি রে। হরিদাস কিছুক্ষণের জন্য একটু থমকে দাঁড়ায় আর ভাবে, কি যে করি, যাই খুড়িমার কথায়। বিশাল বড় পাকা বাড়ি। হরিদাস যেতেই দেখে নায়েব মশাই স্নান করছে উঠোনে। আগে নায়েব মশাই, 500টা টাকা খুব দরকার। আমি আমি কথা দিচ্ছি, পরের মাসে হাতে টাকা আসলে সুদ সহ দিয়ে দেব আমি। নায়েব হেসে গায়ে জল ঢালছে আর বলছে, আসালে আমাকে। আগের বার তোমার টাকা দেওয়া দেরি হওয়ায় 100 টাকা মাফ করেছিলাম, আর তোমাকে টাকা ধার দেবো আমি? নায়েব মশাই, মেয়ের আমার বড্ড অসুখ। ডাক্তার বলেছে দামি ওষুধ না খাওয়ালে বেশি দিন বাঁচবে না। এমনটা করবেন না নায়েব মশাই, এমনটা করবেন না। আহ, তা আমি কি করব? আমি কি সবার ঠেকা নিয়ে পড়েছি? খামোকা জ্বালিও না তো। তোমার গিন্নিমা রেওয়াজি খাসির ঝোল করেছে, এসো 2 টুকরো খাসির ঝোল দিতে পারি, কিন্তু 500 টাকা আমি তোমায় দিতে পারবো না। হ্যাঁ, 500টা টাকা আমার খুব দরকার। মশাই, আপনি যা বলবেন আমি তাই করে দেব। একটিবার দেখেন হুজুর, একটিবার দেখেন। দরকার হয় আমি আমার বাড়ি বন্ধক রাখবো। একটু দয়া করেন হুজুর। আহ, দাঁড়াও দাঁড়াও, বাড়ি বন্ধক দিয়ে থাকবে কোথায়? অসুখে মেয়েকে নিয়ে রাস্তায় থাকবে? ওর থেকে একটা কাজ করো, তুমি আগে কি বললে? আমি যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ হ্যাঁ নায়েব মশাই, হ্যাঁ করব। তাহলে যাও, উত্তরের আমার ওই দিঘি আছে না একটা, ওই যে ভয়টায় পায় অনেকে, ওখান থেকে তুমি যদি কিছু মাছ ধরে আনতে পারো তাহলে আমি তোমাকে বিনে পয়সায় টাকা দেব, একদম এমনি এমনি। কথাটা শুনে হরিদাস যেন আকাশ থেকে পড়ল। তাও মেয়ের অসুখ বলে কথা, সে মেয়েকে কথা দিয়ে এসেছে তাকে ওষুধ কিনে দেবে, তাকে সুস্থ করে তুলবে। তাই সে কোনো কিছু না ভেবেই হ্যাঁ করে দিল। সন্ধ্যা নামতেই হরিদাস ওর মেয়ের দিকে ছলছলে দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর ওষুধগুলো কিনতে যাচ্ছি, হাতে কিছু টাকা এসেছে। এই শহরের দিকে যাব, রাত হবে ফিরতে, আর সব কিছু রাখা আছে মা। একদম ভয় পাবি না যেন, আমি শিগগিরই চলে আসব। বাড়ি থেকে মেয়েকে বলে রাতের খাবার খাইয়ে বেরিয়ে গেল রক্তদিঘির মাঠের উদ্দেশ্যে। না জানি আজকে কি আছে কপালে ভগবান, যা হবার হবে। নয়তো মরা মেয়েটাকে আমি বাঁচাতে না পারলে ওর মায়ের কাছেও আমি পাপী হয়ে থাকবো ভগবান, পাপী হয়ে থাকবো। হাঁটতে হাঁটতে কাছে যেতেই দেখে চাঁদের আলোয় জলটা চিকচিক করছে। আর ধীরে ধীরে হরিদাস জাল ফেলল
দিঘির জলে। জয় মা, জয় মা, জয় মা। বাবা, এত মাছ এখানে! রক্ষে করো ভগবান, রক্ষে করো। আমার মনে কোনো লোভ নেই। এ মাছ কেবল আমার রোগে ধরা মেয়ের জন্য ধরতে এসেছি। এই বলে আরো এক ক্ষেপ দিলে দেখে থলে ভর্তি মাছ হয়ে গেছে। আর ঠাকুরের নাম গাইতে গাইতে এই যাত্রা তার সফল হয়েছে। সেই রাতেই মাছ নিয়ে এসে চলে যায় নায়েবের বাড়ি। নায়েব রীতিমতো দেখে চমকে ওঠে। একদম অসম্ভব, অসম্ভব একদম। এই বলো, তুমি কোথা থেকে চুরি করে নিয়ে এসছো? কার ঘের থেকে? হরিদাস উত্তর দেয়, না নায়েব মশাই, না না, ওই দিঘিরই মাছ। দেখছেন না, দেখছেন না কেমন চকচক করছে। নায়েব তাকিয়ে দেখে হ্যাঁ, তাই তো, মাছগুলো কেমন চকচক করছে। সব দেখে নায়েব কথা মতো 500 টাকা ওকে দিয়ে দেয়। আর হরিদাস খুশি হয়ে নায়েবকে প্রণাম করে সকালে ওষুধ আর কিছু ফল কিনে বাড়ি ফেরে। ঘরে ঢুকেই রাধিকা, রাধিকা, মা আমার, এই দেখ কি এনেছি। বাবা, বাবা, তুমি কোথায় ছিলে বাবা? আমাকে ছেড়ে? কোথাও না মা, কোথাও না, আর যাব না। এবার তুই সুস্থ হয়ে যাবি রে, সুস্থ হয়ে যাবি। এর ঠিক সপ্তাহখানেক পর সন্ধ্যাবেলায় নায়েব আর তার কাজের লোক ঘনা এসে ডাকাডাকি করে হরিদাসের বাড়ির সামনে। হরি, আরে ও হরি, বাড়ি আছো? ও হরি, হরি। হরিদাস ডাক পেয়ে ছুটে আসে আর বলে, আরে, আরে নায়েব মশাই, আপনি? আমার এই গরিবখানায় আমাকে ডাকলে আমি না হয় ছুটে যেতাম নিজেই। আহ, থাক থাক, শোনো, মেয়ে কেমন আছে এখন? হ্যাঁ, আগে আপনার দয়ায় খুব ভালো, খুব ভালো। ভগবান আপনার মঙ্গল করুক। সে করবে কানে ভগবান মঙ্গল আমাকে। তবে আজকে যদি মাছ না পাই, তাহলে আমি তোমার যে অমঙ্গল করব তা তুমি কিন্তু ভাবতে পারবে না। হরিদাস একটু জড়সড় হয়ে উত্তর দেয়, মানে, মানে? মানে টানে কিছু না, তৈরি হয়ে এসো। আজকে আবার যেতে হবে ওই দিঘির জলে মাছ ধরতে। আর আজকে আজকে আমি নিজের চোখে দেখব সেদিন তুমি মাছ ধরেছিলে নাকি ঢব ছেড়ে অসুস্থ মেয়ের জন্য টাকাটা বাগিয়ে আনলে। যদি মাছ না পাই না, মনে রেখো, চোর অপবাদে সারা পাড়া নাকে দড়ি দিয়ে ঘোরাবো, বুঝলে? হরিদাস আর তেমন কিছু না বলে বেরিয়ে গেল তাদের সাথে। আজকে তারা 3 জন। সাথেই দিঘির জলে নৌকায় উঠতেই ঘনা বলে, বুঝো, এইখানেই আমার ভাই পনাকে ওই ভূতে ভূতে কাটিয়ে নিয়ে গেছিল, কিন্তু কিছুতেই মুখ দেখতে পারলাম না মালটার। নায়েব এক তারা মারে। চুপ, একদম চুপ, চুপচাপ জাল ফেল। আর সাথে সাথে ঘনা জাল ফেলছে আর হরিদাস নৌকা বাইছে। কিন্তু কই, আজকে তো মাছের দেখা নেই। চাঁদের আলোটাও পড়ছে, কিন্তু মাছ কিলবিল করছে না। নায়েব এটা লক্ষ্য করে বলে ওঠে, হরিদাস, তোমার সময় ঘনিয়ে এসেছে। তুমি সেদিন এইখানে আসোনি, তাহলে আজকে আজকে আমি তোমাকে শেষ করে দেব। আমার সাথে চলো না,
আমার সাথে ছলনা করেছো তুমি, হ্যাঁ? না 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 বসাই না, আমি আমি সত্যি বলছি, এইখানেই আমি এসেছিলাম। ওই যে ওই পাড় থেকেই আমি 2 ক্ষেপে অতগুলো মাছ পেয়েছি। আজকে কেন জালে মাছ বাঁধছে না আমি জানি না। আহ, কোনো কথা না। এই ঘনা, ধর মালটাকে, ধর ধর এক্ষুনি। আর তখনই হঠাৎ একটা বিকট শব্দে জলের ভিতর থেকে উঠে আসে সেই নারী মূর্তি, এবং সে তার বিশালাকার শরীর নিয়ে হাসতে থাকে আর বলে, পরিতোষ সেন, চিনতে পারছিস? চিনতে পারছিস আমাকে? হ্যাঁ, কে 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 আমার নাম ধরে ডাকলো? এত বড় সাহস! পিছনে ঘুরে দেখে আমাকে চিনতে পারিসনি এখনো? আমি ঈশ্বরী, তোর ঈশ্বরী রে। মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে সেই রাতের কথা? হ্যাঁ, নায়েবের মনে তখন যেন মেঘে মেঘে ঘষা লাগলো। ঈশ্বরী, তুমি এখানে কি করে? তোমাকে তো আমি... মেরে ফেলেছিলিস, তাই তো? এখনো বুঝতে পারিসনি শয়তান? নাকি নাকি পালিয়ে বাঁচতে চাস? সব জেনেও হরিদাস, হরিদাস, ভাগা ভাগা, নৌকাটাকে পারেনি শালা, ভাগা! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আগে নায়েব মশাই, আগে। কিন্তু সেই সুযোগ আর হলো না তাদের। ঘনা এক লাফে নৌকা থেকে পালিয়ে পগার পার, আর ওদিকে হরিদাস ভগবানের নাম জপ করে চলেছে। রাম 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 রাম। ভগবান ভগবান, এই যাত্রায় বাঁচিয়ে নাও আমাকে, রক্ষে করো, দয়া করে রক্ষে করো। রাম রাম রাম। মুহূর্তের মধ্যেই সেই প্রেতাত্মা নায়েবকে নিজের বিশালাকার হাতের মধ্যে বেঁধে ফেলে আর নৌকা থেকে শূন্যে তুলে চিৎকার করে বলছে, মনে পড়ে? মনে পড়ে সেই রাতের কথা? পুত্র সন্তান জন্ম দিতে পারিনি বলে তুই আমাকে এই দিঘির জলে মেরে গলায় দড়ি দিয়ে পাথর বেঁধে ফেলে দিয়ে গেছিলিস। মনে পড়ে শয়তান? হ্যাঁ, আজকে আজকে তোকে নিয়ে যাব যে আমার সাথে। এই সমাজে স্ত্রীলোক শুধুই কি সন্তান জন্ম দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, যখন দায়িত্ব বা মর্যাদা দিতে পারবি না, তখন তখন কেন বিয়ে করে এনেছিলিস বল? বল বল শয়তান! আমার মর শয়তান! ভুল হয়ে গেছে, বড্ড বড্ড ভুল হয়ে গেছে। এখন শান্তি, শান্তি, খুব শান্তি পেলাম। তোদের মতো মানুষ শুধুই এই সমাজের উপর এক একটা কীট, তাই ছাড়া আর কিচ্ছু নয়। আর এই গোটা ঘটনার সাক্ষী হয়ে রইল হরিদাস। এবার সে বুঝতে পারল যে এই দিঘি কেন অভিশপ্ত ছিল। যাওয়ার সময় শুধু একবার হরিদাসের দিকে তাকিয়ে সেই ছায়ামূর্তি বলল, আমার প্রতিশোধ শেষ হলো। যা, তুই বাড়ি যা।
ঈশ্বরী হয়ে আমি আমি রাধিকাকে ক্ষতি করি কি করে বল? হ্যাঁ, তার মানে এই পুরোটাই তার নিজের চক্রান্ত, আর এইভাবেই সে হরিদাসের সাহায্যে প্রতিশোধ নিল। আমাদের আজকের গল্প এখানেই শেষ। আপনাদের গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের গল্পে। ধন্যবাদ।